হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদের চলে এসেছে প্রদীপ স্যার নতুন ক্লাস নিয়ে। দেখো আমি ক্লাস 10 মাধ্যমিক 2025 রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা মডেল কোশ্চেন পেপার আজকে নিয়েছি আমরা 20 নাম্বারটা। পেজ নাম্বার দেখবা তোমরা 601 আর 602। এই পাতা যে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো করে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু 12 থেকে 19 অবধি ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে, ক্লাসগুলো রায় মাটির প্রশ্ন বিচিত্রা মডেল সেটগুলো দেওয়া হয়ে গেছে। তোমরা গিয়ে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে পরপর দেখতে পারো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা এবং ভিডিওগুলোকে লাইক নিশ্চয়ই করবা। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, কোনো অঙ্ক যদি সমস্যা হয় তোমাদের বুঝতে, তাহলে কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবা। আর ক্লাসগুলো কীভাবে হচ্ছে তোমাদের সেটাও তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবা। তো চলো আমরা ক্লাসগুলো শুরু করে দিই। আজকের অঙ্ক দেখো, একের প্রশ্ন তো চলে এসেছি, আমরা একের 1 নম্বর নিয়েছি। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তাহলে আমরা প্রথমে একেরগুলো করাবো। এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর পাবা। তো দেখো ক্লাসগুলো মন দিয়ে দেখো, তোমাদের প্রদীপ স্যার ভালো করে অঙ্ক করায়, আর আমি তাড়াহুড়া করে অঙ্ক করাই না। আমি যেন সবাই যেন অঙ্কগুলো বুঝতে পারে, এই জন্য আমি একটু আস্তে আস্তে অঙ্কগুলো করাচ্ছি, যেন সবারই সুবিধা হয়। যারা ভালো বুঝতে পারে, যারা একটু ট্যালেন্টেড ছাত্রছাত্রী আছে, তারাও একটু ধৈর্য করে বুঝবা, যেহেতু আমাকে সবাইকে নিয়ে করাতে হচ্ছে, সবাই যেন আমার ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারে, তার জন্য আমি একটু ভালোভাবে ডিটেলসে বুঝাই অঙ্কগুলো। যে সরলটা করা দরকার নেই সেই সরলটা কিন্তু আমি ভেঙে বুঝাই। তো যাই হোক, তোমাদের টেস্ট পরীক্ষা সম্ভবত শেষ হয়ে আসছে। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর কয়েকদিনের মধ্যে তোমাদের দেখবা এবিটি একটা টেস্ট পেপার বের হবে, সেখান থেকে আমি ক্লাস দিব। আর একটা স্কুল থেকে দেখবা বর্ষর থেকে তোমাদের একটা টেস্ট পেপার দিবে, সেই টেস্ট পেপার থেকেও আমি কিন্তু তোমাদের ক্লাসগুলো দিব আমি। তো আমাদের দেখো যতদিন ধরে না টেস্ট পেপারগুলো বের হয়, ততদিন ধরে আমি কি করব, যে আমি কয়েকটা স্কুলের কোয়েশ্চেন জোগাড় করে রেখেছি, সেই স্কুলে যে টেস্ট কোয়েশ্চেনগুলো আছে সেই টেস্ট কোয়েশ্চেনগুলোকে নিয়ে আমি কিন্তু ক্লাসগুলো দিব তোমাদের। তো যতগুলো আমার কাছে আসবে স্কুল আমি দেখব। আমার কাছে এখন বর্তমানে 3টে স্কুল আছে, আমি আরও জোগাড় করার চেষ্টা করব। সেই স্কুলগুলো নিয়ে আর টেস্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আমি কিন্তু ক্লাসগুলো দিতে শুরু করব। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। চলো আজকে আমরা একের একটা আমরা দেখে নেব কী বলছে। দেখো অঙ্কটা বলছে বার্ষিক 10% হার সরল সুদে 6,000 টাকা 4 মাসে সুদ আসল হবে কত টাকা হবে, তাই না? 4 মাসে বলেছে এখানে, তাহলে 4 মাসটাকে আমাদের বছর করে নিতে হবে, সেটা আমরা করে নিব। তো আমাদের এখানে সুদ আসল বের করতে বলেছে, তো আগে আমরা সুদটা বের করব। দেখো সুদ হচ্ছে আমাদের আয়কে আমরা সুদ বলি। তাহলে আয় সমান সমান পিটি আর বাই 100, এই সূত্রটা তোমরা সবাই জানো। তাহলে আয় এখানে আমরা বের করব। তাহলে পি দেখো আসল বলতে 6,000 টাকা, আর টি দেখো 4 মাস। দেখো 4 মাসকে বছর করবা, তাহলে মাসকে বছর করতে গেলে তাকে 12 দিয়ে ভাগ করে নিবা, তাহলে মাসটা বছর হয়ে যাবে। আর সুদের হার দেওয়া আছে 10%, আর যেহেতু পার্সেন্টেজ আমরা 10/100, 10% বলতে 10/100 করতে পারবো আমরা। ওই যে এই 100টা নিচে নেমে গেল। আর এখানে দেখো আমরা কাটাকাটি করলে এখানে 4 3 12, আর এখানে তুমি এই শূন্য কাটাও, একটা শূন্য আমরা কেটে দিলাম। আর এখানে কাটাকাটি করলে কত পাবা, 3 2 6। দেখো আমরা পেয়ে গেলাম আয়টা, সুদ পেয়ে গেলাম 200 টাকা। তাহলে সুদ 200 টাকা হলে সুদ আসল আমাদের চেয়েছে, তাহলে সুদ আসল কত হবে দেখো, আমাদের দেখো আসলটা ছিল 6,000 আর এদিকে আমাদের 200, তাহলে 6,000 আর 200 যোগ করে দাও, ঠিক আছে? আসল আর সুদ যোগ করে আমরা সুদ আসল পাবো। তা দেখো এটা যোগ করে আমরা কিন্তু 6,200 পেয়ে যাচ্ছি। তো 6,200 অপশানে দেখো আমাদের বি নাম্বার অ্যান্সারটা 6,200। দুইয়ের প্রশ্নটা বলছে x/y সমান সমান 5:1 হলে x² - y² x² + y² এর মান কোনটা হবে? তাহলে আমরা দেখো এর সাহায্য নিয়ে এর মানটা বের করব। তাহলে প্রথমে আমরা কি করছি, x/y করে দিলাম, তাহলে এটা 5/1, তাই না? মানে 5, এটা আমরা 1 দিল কি না দিল কি। এবার দেখো এখানে আমরা কি করব, এই জায়গাটা আমরা বাই করে নিই। তাহলে x² - y² থাকলে বাই করা যায়, তাহলে x² + y²। তাহলে এখানে দেখো আমরা কি করব, y² দিয়ে আমরা উপর নিচ ভাগ করছি। তাহলে y² দিয়ে যদি ভাগ করো, তাহলে এটা দেখো x/y তার হোল স্কোয়ার পাবা, আর এটা 1 y² দিয়ে y² দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। আর এখানেও আমরা y² দিয়ে ভাগ করলে এটা x/y দিয়ে আমরা হোল স্কোয়ার করে দেবো, এটা +1 হয়ে যাবে, ঠিক আছে? আমরা কি করেছি, লব হরকে y² দিয়ে ভাগ করেছি, তাহলে এটা এভাবে চলে আসবে মানটা। তাহলে এবার দেখো x/y এর মানটা আমরা বের করে রেখেছি, এটা 5 আছে। তাহলে এখানে আমরা 5-এর স্কোয়ার দিতে পারবো -1, আর এখানেও 5-এর স্কোয়ার +1, এটা হবে 25 - 1, এটা 25 + 1, উপরে হবে আমাদের বিয়োগ করে 24, আর এটা আসবে 26, কাটাকাটি করে 2 দিয়ে 1 2 1 3, তাহলে আমরা কত পেয়ে গেলাম, 12/13। এটাকে আমরা 12:13 লিখতে পারবো। দেখো 12:13 আমাদের অ্যান্সারটা আছে বি নাম্বারে। এবার 1-3 প্রশ্নটা দেখো, বলছে অকেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং ওপি 12 সেমি হলে পি বিন্দুগামী জেটির ন্যূনতম দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, আমরা আগে ছবি আঁকি, একটা বৃত্ত তৈরি করব। ছবি এঁকে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা আগে একটা বৃত্ত তৈরি করলাম। এবার এখানে ধরো আমাদের কেন্দ্র আছে ও, আর বৃত্তের ভিতরে একটা পি বিন্দু আছে, তাই না? এটা আমরা পি বিন্দু নিয়ে এলাম। এবার যেটা বলেছে আমাদের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি বলে দিয়েছে, আর ওপি যেটা, ঠিক আছে, এই যে ওপিটা, তাহলে এই যে আমাদের ওপিটাও বলে দিয়েছে আমাদের কত, 12 সেমি। আর পি বিন্দুগামী জেটি, তো পি বিন্দুগামী একটা জে আছে, তাহলে আমরা এখানে একটা ধরো আমরা এভাবে জে তৈরি করলাম পি বিন্দুগামী, সেই জেটার নাম আমরা এবি নিয়ে নিলাম, যেটার নাম এবি। আর ওই ব্যাসার্ধ তো আমাদের বলে দিয়েছে 13 সেমি। এই যে দেখো, ওই ব্যাসার্ধ আমাদের কথা বলেছে 13 সেমি। আর আমাদের ওপি দৈর্ঘ্যটাও বলে দিয়েছে 12, এটা আমাদের 12 বলে দিয়েছে। তাহলে আমাদের এই যে এবি যেটা আছে, এই জেটি দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা লক্ষ্য করো, আমরা এপি পেয়ে যাব, যেহেতু আমাদের দেখো এটা ন্যূনতম দূরত্ব বলেছে। দেখো এখানে কি বলেছে কথাটা, পি বিন্দুগামী জেটি ন্যূনতম দৈর্ঘ্য, তাই না? জেটির দৈর্ঘ্যটা দেখো, এখানে যে আমাদের এই যে কেন্দ্রগামী জের পর যে সরলরেখাটা পড়েছে, এটা কিন্তু আমাদের লম্ব হবে এই জায়গাটা। তো আমরা জানি যে লম্ব হবে এবং সমদ্বিখণ্ডিত করবে যেটাকে। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, আমরা এখানে পেয়ে যাব অ্যান্সার এপিটা হবে হাফ হবে এবি, ঠিক আছে? ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটাকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। লম্ব এই জন্য হবে, এটা ন্যূনতম দৈর্ঘ্য বলে দিয়েছে। এই যে ন্যূনতম দৈর্ঘ্য, তার জন্য আমাদের কী হবে, এটা 90 ডিগ্রি হবে, এই কোণটা লম্ব হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কারণটা লিখব, ব্যাস নয়। আচ্ছা দেখো, এটা যেহেতু আমাদের এমসিকিউ টাইপের আছে, আমি শুধু বলে দিচ্ছি এটা কারণটা, যেটা আমি বললাম মুখোমুখি, যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করে, এটা লিখতে হবে আমাদের। যেহেতু আমাদের এমসিকিউ টাইপের, একটু সংক্ষেপে করলেও হবে আমাদের অঙ্কগুলো। তাহলে আমরা দেখো, আমরা এপি পেয়ে গেলে আমরা কিন্তু এবি পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা দেখো এবিটা দাঁড়িয়ে যাবে 2AP, তাই তো? তাহলে এবার আমরা দেখো এপিটা পেয়ে যাবো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হয়ে যাবে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ মানে ওএ স্কোয়ার, আর এটা হচ্ছে দেখো লম্ব, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে ও এর মানটা আছে 13 স্কোয়ার, আর এপিটা আমরা বের হবে, এপি স্কোয়ারটা আমরা বের করবো। আর ওপি দেওয়া আছে 12 স্কোয়ার। এবার দেখো এপি স্কোয়ারটা তোমরা কত পাচ্ছ, 13 বর্গ তো 169, আর এটা 12 বর্গ 144, এটা এদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে -144, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 25। তাহলে এপি কত পেয়ে যাচ্ছ, এপি পেয়ে যাচ্ছ এটা 5, 25 বর্গমূল 5। তাহলে এপিটা আমরা 5 পেয়ে গেলাম। এপি 5 পেয়ে গেলে আমরা এবি পেয়ে যাব। তাহলে এবি হবে আমাদের 2AP, 2 × 5, তাহলে এবিটা কত হয়ে গেল 10 সেমি। তাহলে দেখো আমাদের জেটি দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি 10 সেমি। দেখো ডি নাম্বার অ্যান্সারটা আছে। 4 প্রশ্নটা আছে, একটি নদীর এক পাড়ে একটি তালগাছ আছে, তার ঠিক বিপরীত পাড়ে একটি খুঁটি আছে। যদি খুঁটিটিকে নদীর পাড় বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, তাহলে নদীটি চওড়া হবে কত? দেখো আমরা ছবি এঁকে বুঝাই প্রশ্নটা কি বলছে। একটা নদী প্রথমে বলেছে, তা দেখো আমরা এভাবে একটা নদী তৈরি করলাম। এই যে আমাদের একটা নদী আছে, ঠিক আছে? এবার দেখো তার ঠিক বিপরীত পাশে, আচ্ছা নদীর এক পাড়ে তাল গাছ আছে, ধরো এখানে আমাদের একটা তাল গাছ আছে, এই যে এটা আমাদের ধরো তাল গাছ আছে, তাই না? এই জায়গায় আর তাল গাছ আছে, আর তার ঠিক বিপরীত পাড়ে, ঠিক আছে, তার ঠিক বিপরীত পাড়ে এই জায়গায় ধরো তার ঠিক বিপরীত পাড়ে একটা খুঁটি আছে। তাহলে এই যে তাল গাছের বিপরীত পাড়ে এখানে একটা আমাদের খুঁটি আছে, এই জায়গাটাতে খুঁটি আছে। আর বলছে যদি খুঁটিটিকে নদীর পাড় বরাবর, এই যে খুঁটি থেকে নদীর পাড় বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে, ঠিক আছে, এখান থেকে 7√3 মিটার সরিয়ে নিয়ে যাচ্ছে ধরো এই জায়গায়, এই খুঁটিটাকে নিয়ে যাচ্ছে এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা নদীটির চওড়া দেখো আমরা এটা এবি নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা এবি নদীর চওড়া। আর এই যে সরিয়ে নিয়ে গেল এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু। সরিয়ে নিয়ে গেলে পরে দেখো তাল গাছটির সাপেক্ষে বলেছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাল গাছটির সাপেক্ষে, এই যে দেখো তাল গাছটির সাপেক্ষে বলেছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এই যে সরিয়ে নিয়ে গেছিলো এখান থেকে এইদিকে, তাহলে কত এটা 7√3 মিটার, এত মিটার সরিয়ে নিয়ে গেছে। তাহলে বিসিটা কিন্তু আমাদের 7√3।
আচ্ছা, তারপরে আমাদের কী বলেছে দেখো, তাহলে নদীটি চওড়া কত? আমাদের নদীটি চওড়া বলতে দেখো এই যে এবির যে দৈর্ঘ্যটা, এবির দৈর্ঘ্যটা পেয়ে গেলেই নদীটি চওড়া, তাহলে এবিটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো এই সাইডের কোণের সাপেক্ষে এটা বিসিটা ভূমি হবে, এবিটা লম্ব, তার লম্ব বাই ভূমি আমরা যদি বলি লম্ব বাই ভূমি এবি বাই বিসি, এটা হচ্ছে লম্ব বাই ভূমি সমান সমান কি লম্ব বাই ভূমি ট্যান হয়, ট্যান 60 ডিগ্রি সাপেক্ষে। আচ্ছা, এবিটা মান বের হবে আর বিসিটা দেওয়া আছে 7√3, আর ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাব এবির মানটা। তাহলে এবি সমান সমান পাবো দেখো √3 গুণ করলে 3, ঠিক আছে, আর 3 আর এদিকে আছে 7 গুণ, তাহলে 7 3 কত হবে 21। তাহলে অ্যান্সারটা আমরা 21 মিটার পেয়ে গেলাম। দেখো অ্যান্সার আমাদের বি নাম্বারে আছে 21 মিটার। 5 প্রশ্নটা বলছে দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের অনুপাত, মানে পৃষ্ঠতলের অনুপাত বলেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, যাই হোক এখানে শুধু পৃষ্ঠতলের অনুপাত বলেছে। এখান থেকে বুঝে নিতে হবে তোমাদের যে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত মানে একটা তল যেটা আছে, তাই তো ঘনকটা যে তৈরি হয়, ঘনকের প্রতিটি তল কিন্তু বর্গক্ষেত্র, তাই না? তাহলে বর্গক্ষেত্রের এক একটা তলের দুটি ঘনকের যে তলগুলো আছে, একটি তলের প্রথম ঘনকের একটা তলের ক্ষেত্রফল এবং দ্বিতীয় ঘনকের একটা তলের ক্ষেত্রফল, তার অনুপাতটা কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, দুটি ঘনক যখন বলেছে আমরা প্রথম ঘনকের বাহু দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম A1 আর দ্বিতীয় ঘনকের বাহু দৈর্ঘ্যটা ধরে নিলাম আমরা A2, তাই না? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য A1 আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য A2। তাহলে দেখো তাদের কি বলে যে ক্ষেত্রফল কী হবে তলগুলির, তা তলটা হচ্ছে বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য A1 হলে পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে A1², আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, আর অনুপাতটা আমাদের বলে দিয়েছে। আর এখানেও আমাদের দেখো দ্বিতীয় ঘনকের বাহু দৈর্ঘ্য A2, তা দ্বিতীয় ঘনকের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল একটি কী হবে, ওটা তো বর্গক্ষেত্র, তা সেটাও হবে আমাদের A2 তার স্কোয়ার হবে বাহুর স্কোয়ার। তাহলে এই অনুপাতটা আমাদের কথা বলেছে 1:4 বলেছে। তাহলে আমরা এখানে A1² বাই A2 স্কোয়ার করলাম, এখানে 1/4 করলাম, এখানে আমরা A1 বাই A2 তার হোল স্কোয়ার করলাম, আর এটা 1/2 তার হোল স্কোয়ার করে দিলাম। এবার আমরা উভয় দিকে স্কোয়ার উঠালে পরে আমরা পেয়ে গেলাম A1 বাই A2 সমান সমান 1/2 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো এবার তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে আয়তন কি দেখো, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে A1, তাই না? তাহলে আয়তন কত হবে, বাহুর দৈর্ঘ্যকে ঘন করে নাও, তাই না? বাহুর দৈর্ঘ্যের কিউবটা হবে আমাদের আয়তন H2, আর দ্বিতীয় ঘনকের বাহু দৈর্ঘ্যটা আছে A2, তার আয়তন কত হবে A2 কিউব, তাই না? যদি আমরা কিউব করে দিই, ঘন করে দিই, তাহলে আয়তন পেয়ে যাব। ঘনকের আয়তনের যে সূত্রটা সেটা হয় বাহুর দৈর্ঘ্যের কিউব, তাই না? বাহুর দৈর্ঘ্যের যদি আমরা ঘন করা হয় তখন আমরা পেয়ে যাব আয়তন সেই ঘনকটার। তাহলে এবার দেখো এখানে এই মানটা আমাদের বের করতে বলেছে, তাই না? সেই দুটি ঘনকের আয়তন অনুপাত কত হবে? তাহলে এখানে আমরা করব কি A1 কিউব বাই A2 কিউব করে দিলাম, অনুপাতকে বাই করা যায়। এখানে A1 বাই A2 করলাম আর বাইরে আমরা কিউবটা বসিয়ে দিলাম। এবার A1 বাই A2 মানটা বের করে রেখেছি, এর মান হচ্ছে আমাদের 2 আর বাইরে কিউব ছিল, তাহলে 1 কিউব হচ্ছে আমাদের 1 আর 2 কিউব ভাঙো 8 হয়ে যাবে, তাই এটা 1/8 লিখতে পারবো। দেখো 1/8 আমাদের আছে বি নাম্বার অ্যান্সারে। দেখো 6 নম্বর প্রশ্ন চলে এসেছি, আমরা 1/2 নিয়ে নিয়েছি, তাহলে আমরা 6টা আগে করাই। 6টা বলছে 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4 এই মানগুলি দেওয়া আছে, এই মানগুলির সংখ্যাগুলোর মান কত? আচ্ছা, সংখ্যাগুলোর মান আমরা কি জানি, আমরা আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো আর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা দেখব যে কোন সংখ্যাটা বেশিবার আছে। তাহলে আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, আমি মানে ঊর্ধ্বক্রমে না সাজিয়ে আমি দেখতে পাচ্ছি যে 4 যে সংখ্যাটা আছে যে 4 4 4 একবার দুবার তিনবার চারবার, দেখো 4 কিন্তু এখানে 4বার আছে, আর এখানে আরেকবার আছে 4, 5বার 4 আছে, মানে 4 আছে এখানে 5টা 4 আছে, তাহলে 4টাই কিন্তু আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা না সাজিয়েও দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন, তোমরা এইভাবে করে দিলে হবে, যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটা আমাদের সংখ্যাগুলোর মান। তাহলে আমাদের কিন্তু এখানে সংখ্যাগুলোর মানটা আমরা 4 দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সারটা আমাদের দেখছি সি নাম্বার অ্যান্সার 4। এবার দেখো আমরা 2-এর যে 2-এর প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন, তো আমরা শূন্যস্থান প্রশ্নগুলো করব। 2-এর নিয়েছি, দেখো 2-এর বলছে একটি গ্রামে জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে 2n বছরে জনসংখ্যা হবে। তা দেখো এটা সমহার বৃদ্ধির অঙ্ক, তো 2n বছরে জনসংখ্যা কত হবে? আমাদের সূত্রটা হচ্ছে P × 1 + R/100
টু দি পাওয়ার n। পি বলতে হচ্ছে যেটা আমাদের বর্তমান জনসংখ্যা বলে দিবে, তাই না? গ্রামের জনসংখ্যা পি বলে দিয়েছে, আসলটা পি। আর এখানে আর বলতে জনসংখ্যা কী হারে বৃদ্ধি পাচ্ছে, 4% আর n হচ্ছে আমাদের কত বছর, 2n বছর। তার মানগুলো বসাও। পি তো এখানে পি এ বলে দিয়েছে, আর 1 প্লাস আর দেখো আর বলেছে কিন্তু 4r%। তা আর জায়গায় লিখবো আমরা 4r, পার্সেন্ট মানে নিচে 100 দেওয়া আছে। আর n হচ্ছে সময়, সময় দেখো 2n বছর বলেছে, তার n এর জায়গায় আমরা কী লিখবো, 2n লিখবো। তাহলে এখানে একটু কাটাকাটি যাচ্ছে, এটা আমরা কেটে আমরা 25 পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম পি ইন্টু 1 প্লাস r/25 আর পাওয়ারে আছে 2n। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এই জায়গায় আমরা অ্যান্সার লিখে দিই, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম পি ইন্টু 1 প্লাস r/25 টু দি পাওয়ার 2n। তাহলে এই হলো আমাদের অ্যান্সারটা। এবার 2 নম্বরটা নিয়েছি, বলছে a/√3 সমান সমান b/√5 সমান সমান c/√5 সমান সমান √3a প্লাস √5b আছে মাইনাস √7c বাই পি আছে, হয় তবে পি এর মান কত হবে? তাহলে আমরা প্রথমে করব কি, এই যে তিনজন সমান আছে এদেরকে আমরা ধরো কে ধরে নিচ্ছি। তাহলে আমরা a/√3 আছে সমান সমান b/√5 আর সমান সমান c/√7। তাহলে আমরা কী ধরলাম, এটা কে ধরি, কে ধরে নিলাম। তাহলে এখানে এর মানটা পেয়ে যাবা তোমরা k√3, বি এর মানটা পাবা k ইন্টু √5 আর সি এর মানটা পাবা k ইন্টু √7। এবার আমরা কি করব, এই যে জায়গাটা এর মান তো কে, তাহলে এখানে আমরা লিখি √3a প্লাস √5b মাইনাস √7c বাই যে পি, এর মানটা তাহলে কী হবে, তাই না? কারণ এরা যদি কে হয়, এরা তো সমান সমান আছে, তাহলে এর মানটা কী হবে, কেই হবে। তাহলে এখানে মানগুলো বসাও বা আচ্ছা √3a হচ্ছে দেখো কে এর মানটা আমরা এর মানটা আমরা বসাবো, এর মানটা হচ্ছে k√3 ছিল। এবার √5b এর মানটা আছে k√5 মাইনাস √7 আর সি এর মানটা আছে k√7 আর নিচে আছে পি আর ওই দিকে আমরা কে রেখে দিলাম। এখান থেকে আমরা কে কমন নিয়ে নেব আর এখানে দেখো √3 গুণ করে আমরা 3 পেয়ে যাব। এখানে √5 5 হয়ে যায় মাইনাস এখানে √7 গুণ করে 7 আর নিচে আমাদের পি আছে আর এদিকে আমাদের কে আছে। এবার ওই দিকে কে কেটে দাও, তাহলে এখানে 1 থেকে গেল। তারপর এখানে দেখো যোগ বিয়োগ করে এটা হচ্ছে আমাদের 8 থেকে 7 চলে গেল, তাহলে 1/p সমান সমান 1। তাহলে এখান থেকে পি এর মানটা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা আমাদের 1, অ্যান্সার আমাদের 1। 2 আমরা 3 আর 4 একসঙ্গে নিয়েছি, তা আমরা 3 নম্বরটা আগে করাবো। 3 নম্বরটা বলছে দুটি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। আচ্ছা, দুটি বৃত্তের সর্বাধিক সবচেয়ে বেশি সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। দেখো দুটো বৃত্ত যদি আমরা তৈরি করি, এইভাবে আমরা দুটো বৃত্ত তৈরি করলাম। তাহলে এখানে দেখো এখানে একটা স্পর্শক, এদিকে একটা স্পর্শক, দুটো স্পর্শক আর এদিকে একটা তির্যক স্পর্শক পেয়ে যাবো 3টা আর এদিক থেকে একটা তির্যক স্পর্শক পেয়ে যাবো 4টা। তাহলে একটি বৃত্তের সর্বাধিক সবচেয়ে বেশি 4টি স্পর্শক তোমরা পাবা। তাহলে অ্যান্সারটা আমাদের কী হবে, 4 4 হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো 4 নম্বরটা, 4 নম্বর অঙ্কটা বলছে cos 5 থিটা এবং cos 5 থিটা সমান সমান sin 30 ডিগ্রি এবং 5 থিটা লেস দেন 90 ডিগ্রি, মানে 5 থিটার মানটাও 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে হলে থিটা এর বৃত্তীয় মান কত হবে। তো যাই হোক, থিতার আগে ষষ্ঠিক মানটা বেরোবে এখান থেকে আর ষষ্ঠিক বেরোলে বৃত্তীয় মান পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখো আমরা করবো কি, এটা cos 5 থিটা আছে, সাইনকে আমরা লিখব cos 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। কারণ দেখো cos 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটা cos পুরো কোণের সূত্র, cos থেকে তোমরা সাইন পেয়ে যাবে সাইন থিটা। তাহলে এটা সূত্র আবার এটা ফিরে আসবে, তাই না? তাহলে এটা থেকে এটা হয়, এটা থেকে এটা হয়। তাহলে এখান থেকে cos ভ্যানিশ করলে পরে আমরা 5 থিটা সমান পেয়ে যাবো 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 5 থিটা সমান এটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি বিয়োগ করে। তাহলে এখানে দেখো 5 থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে ছোটো চেয়েছিল, তা দেখো আমাদের কিন্তু 90 ডিগ্রির চেয়ে 60 ডিগ্রিটা ছোটোই আছে, তার ঠিকই আছে, আমাদের শর্তটা স্যাটিসফাই। এবার থিতার মানটা এখানে বের করে নেবো, এখানে কাটাও 12 5 60, তা থিতার মানটা পেয়ে গেলাম আমরা 12 ডিগ্রি। এবার এই যে 12 ডিগ্রির বৃত্তীয় মানটা আমরা বের করব। তাহলে এই যে দেখো থিতার বৃত্তীয় মান যেটা আমাদের বলেছে, তাহলে থিতা এর বৃত্তীয় মান, তাই না, বৃত্তীয় মান থিতা বলতে কিন্তু এখানে আমরা বলবো 12 ডিগ্রি, আর আমরা থিতা লিখছি না, 12 ডিগ্রি এর বৃত্তীয় মান। দেখো বৃত্তীয় মানটা আমরা কীভাবে করব, এই যে 12 ডিগ্রিকে গুণ করব কত দিয়ে, π/180 ডিগ্রি দিয়ে।
যার বৃত্তীয় মান বের করতে বলবে তাকে গুণ করে দিবা পাই বাই 180 ডিগ্রি দিয়ে তোমরা দেখবা তখন বৃত্তীয় মানটা পেয়ে যাবা। এটা কাটাকাটি করো, এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে হবে দেখো 12কে 12, আর এদিকে থেকে গেল আমাদের 4 থাকে গেল। আচ্ছা আমরা কত দিয়ে কাটাকাটি করছি, আমরা 2 দিয়ে করি, 4 দিয়ে করি, 4 3 12, ঠিক আছে। আর এখানে আমরা পেয়ে যাবো 4 4 16 আর 4 5 20, তাহলে 3 দিয়ে করি এবার, 3 1 3 3 5 15, তাহলে আমরা পেয়ে গেলাম পাই, যেহেতু এটা বৃত্তীয় মান রেডিয়ান, এটা সি দেবো আমরা, পাই সি বাই আর নিচে 15, ডিগ্রি হবে না আমাদের এখানে, ডিগ্রি যে উপরে ডিগ্রি নিচে ডিগ্রি কেটে যাবে, তাহলে পাই সি বাই 15 এটা অ্যান্সার। তো আমি এখানে লিখে দেবো পাই সি বাই 15। 2 এর 5 আর 6 দেখো আমরা একসঙ্গে নিয়েছি, তাহলে 5এরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে ওর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো অর্ধগোলক বলতে আমরা কি জানি, আমরা একটা বাটি যেভাবে থাকে, এই যে বাটি, মুড়ি খাওয়ার বাটি, তোমরা মুড়ি খাও, আচ্ছা দেখো এই যে আমাদের বাটিটা, তাই না, তাহলে এই যে বাটিটা যে এই যে তলটা আছে বক্রতলটা, তাহলে এই বক্রতলটা আমরা কি জানি, পুরো গোলকের যে তলটা, ফুটবলটা গোলক বলতে পুরো তলটা, সমগ্র তলটা গোলকের ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এর অর্ধেকটা যে করে দাও, তাহলে এই যে অর্ধেকটা, তাই না, তাহলে এই যে বক্রতলটা যেটা অর্ধেকটা, তার বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার হবে, এই যে এর অর্ধেক এটা। আর উপরে যে তলটা থেকে গেলো যেটা হচ্ছে গোল তলটা, ওটা তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী জানি আমরা, পাই আর স্কোয়ার, ঠিক আছে। যখন ব্যাসার্ধ আমরা আর ধরে নিব, ব্যাসার্ধ আর, তখন হবে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার অর্ধগোলকের, আর উপরে যে তলটা বৃত্তটা তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর এরা দুজন নিয়ে হবে আমাদের সমগ্রতল, বক্রতল আর উপরের তলটা, তাই না, সমতল বৃত্ততলটা। তাই এটা নিয়ে আমাদের দুজনকে যোগ করে কত পাবো, এদিকে 2 পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার, যোগ করে হয়ে যাবে আমাদের 3 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধগোলকের আমরা পেয়ে গেলাম, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম, 3 পাই আর স্কোয়ার। তাহলে অ্যান্সারটা আমরা লিখব 3 পাই আর স্কোয়ার। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটা বলেছে ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক অজাইব এর ছেদবিন্দুর ড্যাশ মধ্যমাকে নির্দেশ করে। তাহলে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচকের যে অজাইবের যে ছেদবিন্দুটা আমরা পাবো, সেটা কাকে মধ্যমাকে নির্দেশ করবে, এখানে ড্যাশ কী হবে। দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা P-356 পাতা যাবা বইতে, দেখো আমি তো দেখাচ্ছি তোমাদের, 356 পাতার যে আছে, এই যে দেখো আমাদের এখানে একটা বৃহত্তর সূচক নিয়েছে আর এখানে নিয়েছে আমাদের ক্ষুদ্রতর সূচক নেওয়া আছে। তাহলে দুটোরই আমাদের কি, আমাদের অজাইবটা তৈরি করা হয়েছে। তাহলে এই যে অজাইবটা আমাদের ছেদবিন্দু করেছে পি বিন্দুতে, তাহলে এই যে পি বিন্দুর যে দেখো, পি বিন্দুর যে আমাদের যে ভুজটা এখানে কত পেয়েছে দেখো, এখানে 32, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এম বিন্দু যেটা আছে এখানে, এই যে তোমাদের একটু দেখাই কাছ থেকে, এই যেখানে লিখেছে দেখো এম বিন্দুর স্থানাঙ্ক 32,0। তাহলে এই 32টা হচ্ছে কিন্তু মধ্যমা নির্দেশ করেছে, দেখো নির্ণয় মধ্যমা 32। তাহলে এখানে 32টা কি আমাদের ভুজ, এটাকে ভুজ বলা হয়, এটাকে কোটি বলা হয়, এক্সের পার্টটা ভুজ আর ওয়াইয়ের পার্টটা কোটি। তাহলে এখানে আমাদের দেখো এই যে অজাইবে যে ছেদবিন্দুর ভুজটাকে মধ্যমা নির্দেশ করে, তাই অ্যান্সারটা এখানে কী হবে, ভুজ, আমরা ভুজ লিখব। এবার চলে আসলাম 3-এর প্রশ্নগুলো। 3-এর প্রশ্নগুলো আছে আমাদের সত্য মিথ্যা। তো আমরা 3-এর 1 আর 2 একসঙ্গে নিয়েছি। তা 3-এর 1-এরটা বলছে বার্ষিক 8% হার সুদে P টাকার 5 বছর 4 মাসের সমূল চক্রবৃদ্ধি আমাদের এটা দেওয়া আছে। তা আমরা দেখব বের করে যে সমূল চক্রবৃদ্ধি যদি এটা হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। সময়টা দেখো 5 বছর 4 মাস বলেছে, তার 5 বছর 4 মাসকে পুরো বছরে করে নিতে হবে আমাদের। দেখো 5 তো আমাদের 5 আর 4 মাসকে যদি বছর করি তাহলে একে 12 দিয়ে ভাগ করতে হয় 4 মাসকে, তখন আমরা কীভাবে এটা বছর পেয়ে যাব। তাহলে এখানে দেখো এটা 5, এটা কাটাকাটি করলে 1/3, 4 3 12, তার 1/3 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পেয়ে যাবা তোমরা, দেখো এটা তো আমরা 3 5 15, উপরে 1 হচ্ছে 16, তাহলে আমরা 16/3 পেয়ে গেলাম ভগ্নাংশ যোগবিয়োগটা। তাহলে এটা আমাদের n, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি সূত্রটা P × 1 + r/100, এখানে n হয়, তাহলে n এর জায়গায় কী আছে 16/3, তাহলে আমাদের কিন্তু ঠিকই আছে। তাহলে এই অনুযায়ী আমাদের সমূল চক্রবৃদ্ধিটা আমাদের এটাই হবে P × 1 + r/100 হোল টু দি পাওয়ার 16/3, তাই এটা আমাদের সত্য আছে, তাহলে এখানে আমরা সত্য লিখে দেব। এবার 2-এরটা দেখো x - 5√x + 4 = 0 দ্বিঘাত সমীকরণটি √x এর সাপেক্ষে দ্বিঘাত বলেছে। তা
তাহলে দেখি আমরা এটা √x এর সাপেক্ষে দ্বিঘাত পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে এখানে দেখো আমরা এটাকে ইমপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে, বা ইমপ্লাই দিতে পারো। তাহলে এক্সকে আমরা দেখো √x দিয়ে আমরা হোল স্কোয়ার করতে পারবো, কারণ স্কোয়ার থেকে রুটটা উঠে যাবে, এটা ফিরে আসবে। আর এটা দেখো এটা রেখে দিলাম আমরা। এবার দেখো তো আমরা যদি √xকে যদি আমরা y ধরে নিই, তাহলে y² - 5y + 4 = 0, তাই না? আমরা কী করেছি এখানে, আমরা √xকে y নিয়েছি, এই যে y নিয়ে। তাহলে তো আমাদের এটাতে দ্বিঘাত সমীকরণ। তাহলে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ পাওয়া যাচ্ছে? এই যে √x, তাই না? এই যে √x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ পাওয়া যাচ্ছে এটা। তাহলে আমাদের যেটা বলেছে √x এর সাপেক্ষে দ্বিঘাত হবে কি হবে না, তাহলে আমাদের হবে, কথাটা আমাদের সত্য হবে এটা। তাহলে অ্যান্সার আমাদের পেয়ে গেলাম সত্য। এবার দেখো 3 নম্বর এবং 4 নম্বর একসঙ্গে নিয়েছি। তাহলে 3-এরটা প্রশ্নটা আছে, দুটি সমবাহু ত্রিভুজ যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি ও 5 সেমি, তো বলছে পরস্পর সদৃশ্য নয়। তো ত্রিভুজ দুটি সমবাহু বলেছে এবং বলেছে পরস্পর সদৃশ্য নয়। আচ্ছা, এখানে দেখো দুটি সমবাহু ত্রিভুজ, ওরা কিন্তু সবসময় সদৃশ্য হবে সমবাহু ত্রিভুজ। এই যে আমরা যদি সমবাহু ত্রিভুজ নিই, এটা একটা সমবাহু ত্রিভুজ, আর একটা বড় হবে যেটা 5 সেমি বাহু বলেছে, একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজে দেখো আমাদের এই কোণটা আর এই কোণটা সমবাহু ত্রিভুজ, এটা কী হবে 60 ডিগ্রি। এটা কত হবে, সমবাহু ত্রিভুজের কোণগুলো কত হয় 60 ডিগ্রি হয়। আর এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা 60 ডিগ্রি। দেখো দুটো ত্রিভুজ থেকে আমরা যদি 2 জোড়া কোণ যদি আমরা সমান দেখাতে পারি, এই কোণের সঙ্গে এই কোণ সমান আর এই কোণের সঙ্গে এই কোণ সমান, তখনই আমরা কী হয় দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। তাহলে তো সমবাহু ত্রিভুজ দুটো সদৃশ্য আছে, আর এখানে 9 বলেছে, তাহলে এটা কথাটা আমাদের মিথ্যা হবে। আমরা লিখবো অ্যান্সার মিথ্যা। এবার 4-এটা দেখো 7 sin² θ + 3 cos² θ = 4 হলে tan θ এর মান বলেছে 1/√3। আচ্ছা, আমরা এখান থেকে সলভ করব, আমরা tan θ এর মানটা পেয়ে যাব। আমরা করব কি, আমরা cos² θ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এবার দেখো এটাকে যে cos² θ দিয়ে ভাগ করো, তো এটা কত পাবা, tan² θ পেয়ে যাবা। আর এটা cos² θ দিয়ে ভাগ করলে এটা 3 হয়ে যাবে, cos² θ কেটে যাবে। আর এদিকে এই যে এদিকে নিচে থাকবে, তাই না, যে 4, যে 1/cos² θ সেটাকে আমরা লিখে দেবো sec² θ, sec² θ লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, sec² θটাকে আমরা মুছে sec² θ সূত্র আমরা জানি, আমরা এখানে দেখাচ্ছি। sec² θকে তোমরা লিখতে পারবা 1 + tan² θ। তাহলে এখানে তো আমাদের sec² θ আসবে, সেটাকে আমরা লিখে দিলাম 1 + tan²। আমি একটু একবারে করে দিলাম tan² θ। এবার দেখো এখানে আমাদের 60টা tan² θ, এখানে পাবা 4টা পাবা, তার ওদিকে বিয়োগ হয়ে যাবে, তার 3টা পেয়ে যাবা tan² θ। আর এখানে 4, আর এদিকে 3টা ওদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে 1 হয়ে যাবে। তার tan² থিতার মানটা পেয়ে গেলাম 1/3। তাহলে এখানে tan θ সমান হয়ে যাবে 1/√3, √ওভার চেপে যাবে, যদি স্কোয়ার উঠালে √ওভার চাপবে। আচ্ছা, এখানে প্লাস মানে দেবো না, থিতা যেহেতু সূক্ষ্মকোণ, তাই না, শুধু আমরা প্লাসের মানটাই নেব। তাহলে tan θ এর মানটা কত আছে 1/√3। দেখো tan θ এর মানটা 1/√3 এখানে বলছে হবে, তাহলে এটা আমাদের কথাটা সত্য হবে, অ্যান্সার হবে সত্য। এবার দেখো 3-এর 5 আর 6 আমরা একসঙ্গে নিয়েছি। তাহলে 5-এর অঙ্কটা বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন শতকরা 4 গুণ বৃদ্ধি হবে। আচ্ছা, আমরা দেখব উচ্চতাকে স্থির রেখে উচ্চতা ওটাই থাকবে এবং ব্যাসার্ধকে দ্বিগুণ করব, তো আয়তন যদি শতকরা 4 গুণ হয় বৃদ্ধি পায়, তাহলে আমরা এটা সত্য হবে। আর 4 গুণ বৃদ্ধি যদি না পায় তাহলে মিথ্যা হবে। তাহলে এখানে দেখো লম্ববৃত্তাকার যে শঙ্কু আছে, আমাদের দেখো প্রথমে দেখো শঙ্কুর উচ্চতা আমরা h নিলাম, উচ্চতা h, আর উচ্চতাকে আমরা h রেখে দিলাম, তাই না। আর ব্যাসার্ধ প্রথমে r নিয়ে নিলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের দেখো আমাদের শঙ্কুর যে আয়তন কত হবে, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r² h, এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। আর এবার দেখো উচ্চতা h থাকবে, কিন্তু ব্যাসার্ধকে দ্বিগুণ করবে, ব্যাসার্ধ হয়ে যাবে 2r, দ্বিগুণ বলতে 2r। তাহলে এই অনুযায়ী আমাদের আয়তনটা কি হবে 1/3 পাই আর বলতে এখানে 2r হবে, 2r²। আর এখানে আমাদের এইচটা এইচে থাকবে। তাহলে এটা দেখো এটা কত পাচ্ছ, এটা 4 পেয়ে যাবা। তাহলে 4টা এইদিকে নিয়ে আসছি আমরা, তাহলে 1/3 পাই r² h, এটা সরল করে এটা পেয়ে যাবো। দেখো আগের আয়তনের চেয়ে এখন আয়তনে কিন্তু 4 গুণ হয়ে গেছে, এখনই 4 গুণ হয়েছে, এটা কিন্তু শতকরা নয়, কিন্তু আমাদের কি বলেছে শতকরা 4 গুণ হবে।
আমরা যে দেখতে পাচ্ছি এইভাবে যেহেতু 4 গুণ হয়ে যায়, তা শতকরা তো 4 গুণ হবে না, শতকরা তো অন্য কিছু হবে। তার জন্য আমাদের অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে। যেহেতু শতকরা 4 গুণ বলেছে, এখানে যদি শতকরা না থাকতো তাহলে সত্য হতো। যেহেতু শতকরা বলে দিয়েছে, আমাদের তো শতকরা আসেনি, এটা আমাদের এইভাবে চলে এসেছে, তাই না? আয়তনটা যে আমাদের বাড়লো, যেটা 4 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা বলেছে, আমাদের অ্যান্সারটা মিথ্যা হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো মিথ্যা। এবার দেখো 6 প্রশ্নটা কী বলছে, 11, 12, 14, 18, তারপর আছে x+4, তারপর 30, 32, 35, 41, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই রাশি তত্ত্বের মধ্যমা 24 বলে দিয়েছে। তাহলে x এর মান কত হবে? দেখো এখানে সংখ্যা কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা যে সংখ্যা আছে, আমরা এখানে 9টা সংখ্যা থেকে আমরা বলে দেবো যে 9টার মধ্যেটা কী থাকবে। এই যে 1, 2, 3, 4, এইদিকে আমাদের 4টা, আর 1, 2, 3, 4, এদিকে 4টা। তা 4টা মধ্যে আমাদের কী আছে, মধ্যে এটা আছে, দেখো এই যে x+4টা, তো এটাই মধ্যমা, যেটা মধ্যে থাকবে তাকে মধ্যমা বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে x+4টা কিন্তু আমাদের মধ্যমাটা কত বলে দিয়েছে, 24 বলে দিয়েছে। তাহলে x এর মান দেখো কত, তাহলে এদিকে 4টা ওদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে 24 থেকে 4 বিয়োগ হলে 20 হবে। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা এখানে 20 বলে দিয়েছে, তাহলে এটা আমাদের সত্য হবে, এটা আছে 20। আচ্ছা দেখো, মধ্যমা বের করার আরেকটা নিয়ম আছে, যদি অনেকগুলো সংখ্যা থাকতো, ঠিক আছে, অসংখ্য সংখ্যা আছে, তখন তো আমাদের গুণা যাবে না। তো অসংখ্য যদি সংখ্যা থাকে, এনটা ধরো এন যদি থাকতো, কতগুলো সংখ্যা আছে, এন সংখ্যা, আর এনটা যদি থাকতো এটা অযুগ্ম, এটা বলে দিচ্ছে, ঠিক আছে? যেহেতু এখানে 9 আছে মানে এটা অযুগ্ম আছে, এটা হবে আমাদের অযুগ্ম। এনটা যদি অযুগ্ম থাকতো, তাহলে আমাদের মধ্যমা বের করার সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে n+1/2, ঠিক আছে? এবার আমরা এনের জায়গায় মান বসাবো। দেখো এখানে যদি আমাদের 9 আছে, এখানে যদি আমরা 9 বসাই দিই, 9+1/2, তো এটা কত হচ্ছে 10, আর 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5তম মানটাই হচ্ছে আমাদের এটা মধ্যমা। এটা কি আমাদের মধ্যমা, যেটা মধ্যমা বের করার যেটা নিয়মটা, আমাদের সূত্রটা। যদি অসংখ্য সংখ্যা থাকতো, 9টা আছে বলে আমরা একবারে বলে দিতে পারলাম, যদি অসংখ্য থাকতো তাহলে এভাবে আমরা মধ্যমা বের করতাম। এনটা যদি আমরা জেনে নেব যুগ্ম না অযুগ্ম, এটা কিন্তু আমাদের জানা থাকবে, তখনই মধ্যমা আমরা বের করতে পারবো। তো এই যে 5তম মানটা, তো 5তম মানটা কোনটা আছে, এটা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আর এই যে পঞ্চম, তাহলে এটাই আমাদের 5তম মানটা। তাহলে মধ্যমা আমরা কত পেয়ে যাবো, মধ্যমা পেয়ে যাবো x+4 পেয়ে যাবো, এই যে আমাদের মধ্যমাটা। তো আমরা এটাকে একবারও দেখে করতে পারলাম, যেভাবে তোমরা করতে পারো। তাহলে এই অ্যান্সারটা আমাদের কী হবে, এটা আমাদের থেকে বলেছিল 20, তাহলে আমাদের অ্যান্সারটা সত্য। এবার আমরা 4 প্রশ্ন চলে আসলাম। 4 প্রশ্নগুলো কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর পেয়ে যাবা। তো চলো আমরা 4 1 নম্বরটা দেখে নিই। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, এটা আমাদের এখানে টাকা হবে, তা নির্ণয় করো। আচ্ছা আমাদের দেখো কত টাকা, সে আসলটা আমাদের দেওয়া নেই, আসলটাকে আমরা x টাকা ধরে নিব। আর এখানে দেখো মাসিক সুদটা আমাদের 1 টাকা বলেছে, মাসিক, 1 মাসের সুদ 1 টাকা, তাহলে 12 মাসের 1 বছরে বের করে নিতে হবে, কারণ সরল সুদ বছর অঙ্ক সবসময় বছরে আমরা কাজ করব, বছর নিয়ে কাজ করব। তাহলে 1 মাসের সুদ আমাদের এখানে বলেছে, অ্যান্সার মাসিক সুদ 1 টাকা বলতে 1 মাসের সুদ, 1 মাসের সুদ কত, 1 টাকা। তাহলে 12 মাসের সুদ কত হবে, 12 টাকা, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার আসলটা আমরা ধরে নিব, ধরি আসল, ঠিক আছে, যেটাকে আমরা পি বলি, তাকে আমরা x টাকা ধরে নিলাম। এই যে কত টাকা, সেটা আমাদের আসল x টাকা ধরে নিলাম। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে I = PTR/100, মান বসাও। সুদ আমরা পেলাম 12 টাকা, পি হচ্ছে আমাদের আসল x, টি হচ্ছে আমাদের, দেখো সময়টা উল্লেখ করা নাই, ঠিক আছে, তা তোমাদের এই যে বার্ষিক বলেছে, তার বার্ষিক বলতে 1 বছরে, তাই না, 1 বছর তোমরা ধরে নেওয়া, সময়টা 1 বছর, সময় দেওয়া না থাকলে তোমরা বার্ষিক অনুযায়ী তোমরা 1 বছর নিতে পারবা। তাহলে টিটা আমরা 1 বছর, আর আরটা কিন্তু বলে দিয়েছে 5%, তাহলে 5/100, এই যে পার্সেন্টেজ আছে না, তার জন্য নিচে 100 হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বের করে নেব। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 20, তাহলে এক্সটা কত হবে, এটা বর্জগুণ হয়ে যাবে, 12 আর 20 গুণ করে আমরা 12 দিয়ে 24, 240 টাকা। তাহলে কত টাকা আসলটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যান্সারটা অতএব লিখে দেব 240 টাকার মাসিক সুদ, মাসিক সুদ 1 টাকা, ঠিক আছে, অ্যান্সারটা আমাদের 240 টাকা।
দুইয়ের প্রশ্নটা বলছে একটি অংশীদারি ব্যবসায় তাপস মানস ও জয়ন্ত মোট 18,000 টাকা বিনিয়োগ করে যদি বছরের শেষে তাপস মানস ও জয়ন্তর লভ্যাংশ যথাক্রমে 800 টাকা, 1000 টাকা ও 1200 টাকা হয়, তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োগ করেছিল, মানে জয়ন্তের মূলধনটা বের করতে বলেছে। তাদের মোট মূলধন দেওয়া আছে আর লভ্যাংশের পরিমাণ কত দেওয়া আছে প্রত্যেকের, তাহলে জয়ন্ত কত টাকা দিয়েছিল ব্যবসায় বা জয়ন্তের মূলধনটা কত হবে সেটা আমরা বের করতে পারবো। তো তাদের লভ্যাংশের আমরা অনুপাতটাকে বের করব। অ্যান্সার তাদের লভ্যাংশের অনুপাত। দেখো এটা অনুপাতটাও আমরা লিখতে পারবো। প্রথমে ছিল কী ছিল, প্রথমে 800 আছে, 800, তারপরে আছে 1000, তারপরে আছে 1200, দুটো শূন্য করে কেটে দাও। এবার তোমরা দেখো আমরা 2 দিয়ে যদি করি, 2 4 8, 2 5 10 আর 2 6 12, তো লভ্যাংশ অনুপাত এত। এবার এই যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োগ করেছিল সেটা আমরা বের করতে পারবো। জয়ন্ত, অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োগ করে, ঠিক আছে, এটা আমরা একবার বের করতে পারবো। দেখো জয়ন্ত, তো আমাদের জয়ন্ত কোথায় আছে, দেখো প্রথমে কে ছিল নামগুলো, দেখো প্রথমে ছিল আমাদের তাপস মানস জয়ন্ত, তার জয়ন্ত কিন্তু শেষে আছে, এটা জয়ন্ত, তার জয়ন্ত 6 বাই আনুপাতিক যোগটা, এতে যোগ করো, এদিকে হবে আমাদের 6 5 11, 11 আর 4 15, তাহলে এখানে 15 পেয়ে গেলাম। আর এদিকে মোট যেটা ছিল মূলধনটা সেটা হচ্ছে আমাদের 18,000 টাকা। তো এটা সরল করে আমরা জয়ন্তের মূলধনটা পেয়ে যাবো। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো আমরা যদি 5 দিয়ে করে কাটাকাটি, 5 3 15, আর এখানে হবে আমাদের 5 3 15, 5 6 30, আর দুটো শূন্য বসে যাবে। 3 দিয়ে করি আমরা, 3 কে 3, 3 দিয়ে 6, দুটো শূন্য বসিয়ে দেবো। তারপর 12 6 হবে 72, আর ওইদিকে দুটো শূন্য, তাই না? তাহলে এই যে 7,200 টাকা জয়ন্তের মূলধনটা আমরা পেয়ে গেলাম। 4-এর 3 নম্বর প্রশ্নটা বলছে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9 সমান সমান 9 হলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান কত হবে? আচ্ছা দেখো আমরা প্রথমে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কিন্তু এক্সের মানটা বের করে নেবো, আর এখানে এক্সের মানটা পুট করবো, সলভ করে দেখবো এর মানটা পেয়ে যাবো। তাহলে এক্সের মানটা বের করি আমরা এখান থেকে। দেখো এখান থেকে আমরা প্রথমে করবো কি, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9টা এদিকে থাক, আর এটা 9 মাইনাস এক্সটা ওইদিকে নিয়ে চলে গেলাম। এবার বই পক্ষে বর্গ করবো, এক্স স্কোয়ার মাইনাস 9 তার হোল স্কোয়ার, এটা 9 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা এটা যদি বর্গটা আছে বলে রুটটা উঠে যাবে, তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9 হয়ে যাবে এখানে। আর এখানে দেখো এটা আমরা করতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা হবে আমাদের 9 9 81 আর 9 দিয়ে 18x, এটা আমি একবারে করে দিচ্ছি, আর এটা প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ওই সূত্রটা অ্যাপ্লাই করেছি। আর এখানে দেখো এটা আমাদের এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা মাইনাস 18x এদিকে নিয়ে আসবো, তা প্লাস 18x আর 81, আর এদিকে প্লাস 9টা এইদিকে নিয়ে আসলাম, তাহলে এটাতে আমাদের 90, তাহলে 18 5 90, তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম, 5 পেলাম। এবার এখানে পুট করো মানটা, আর এর অ্যান্সারটা বের করব। তাহলে এবার দেখো এটার আমাদের অ্যান্সারটা হবে, এক্সের জায়গায় আমরা 5 বসালাম, আর এখানে 5 স্কোয়ার মাইনাস 9, 5, এটা হবে 25 মাইনাস 9, 5 মাইনাস 25 থেকে 9 গেলে আমাদের 16 পাবো, 5 মাইনাস 16 বর্গমূল 4, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে 5 থেকে 4 বিয়োগ করব, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 1 হবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 4-এর প্রশ্নটা বলছি এক্স সমান সমান 3 প্লাস রুট 3 এবং এক্স ওয়াই সমান সমান 6 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মানটা কত হবে? আচ্ছা আমরা এটা দ্বিঘাত কর্ণীয় অঙ্ক আছে, তাহলে দেখো এক্স ওয়াই ইজিক্যাল টু কত বলেছে, 6 বলেছে। তাহলে এখানে দেখো আমরা যদি করি অ্যান্সার, তাহলে এক্স ওয়াইয়ের মানটা আমাদের 6 দেওয়া আছে, এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা যদি বের করি তাহলে 6/x ওয়াই সমান সমান, এখানে দেখো 6/xের মানটা আমরা বসিয়ে দেবো, 3 প্লাস রুট 3 আছে, এটা আমাদের 3 আছে। তাহলে এখানে আমরা হর কম্বিনেশন করছি, হর কম্বিনেশন নিয়মটা হচ্ছে 3 প্লাস রুট 3 যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর নিচ গুণ করব। তাহলে এখানে 3 মাইনাস রুট 3, 6 ইন্টু 3 মাইনাস রুট 3,
আর এখানে দেখো সরলটা, এটা হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 6 3 মাইনাস √3, এটা হবে 9, এটা হবে 3, তাহলে 6 এদিকে 3 মাইনাস √3, এখানে বিয়োগটা আমাদের 6 চলে আসবে, এটা কেটে যাচ্ছে, তাহলে ওয়াই মানটা কত পেলাম 3 মাইনাস √3, এটা হচ্ছে আমাদের ওয়াই মানটা। ঠিক আছে, এবার দেখো আমরা এক্স ওয়াই মান পেয়ে গেছি, তাহলে এক্স প্লাস ওয়াই মানটা বের করব। তাহলে এক্স প্লাস ওয়াই মানটা যদি আমরা বের করি, তাহলে আমাদের এক্সের মানটা হচ্ছে 3 প্লাস √3 আর প্লাস, আর ওয়াই মানটা হচ্ছে 3 মাইনাস √3। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে 3 3 যোগ করে 6। তাহলে এবার আমরা দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারটা যদি বলি কত হবে, তাই থেকে 6 স্কোয়ার করবো আমরা, 6 স্কোয়ার কত হয় 36 হয়, তাহলে আমাদের 36 অ্যান্সার পেয়ে গেলাম। দেখো এবার 5 প্রশ্নটা আমরা দেখে নেব। দুটি সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি ও 5 সেমি এবং বৃত্তের কেন্দ্র ও বড় বৃত্তের যে যা ছোট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ বি জেটি দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, ছবি এঁকে আমরা বুঝি। তাহলে আমরা প্রথমে দেখো দুটো বৃত্ত বলেছে, যাদের কিন্তু কেন্দ্র সমকেন্দ্র বলেছে, একটাই কেন্দ্র। তাহলে আমরা কি করব, একটা বড় বৃত্ত তৈরি করলাম আর তার ভিতরে আমরা একটা ছোট বৃত্ত তৈরি করে দিলাম, যাদের কেন্দ্র কিন্তু আমাদের কি বলেছে, একই কেন্দ্র বলেছে। এবার দেখো এখানে আমাদের এই যে বলেছে ছোট বৃত্তকে পি বিন্দু স্পর্শ করেছে, তাই না, মানে বড় বৃত্তের যে একটা জে, এভাবে আমাদের একটা জে তৈরি হবে যে ছোট বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। আর এখানে যাই হোক এভাবে প্রশ্ন বলে দিয়েছে। তাহলে এই যে এ বি যেটা এখানে এ বি নিয়েছে, তাহলে এ বি জেটি দৈর্ঘ্য নির্ণয় করো, এই যে এটা এ বি যেটা। তাহলে আমরা প্রথম কী করব, দেখো এই যে ওপিটা আমরা টানলাম, এটা আমাদের কি হবে, লম্ব হবে আর সমদ্বিখণ্ডিত করবে, কেন্দ্রগামী লম্ব সরলরেখা। আর এখানে দেখো আমরা এখানে কেন্দ্রের নাম ও দিয়ে দিলাম, তাহলে ও এ ব্যাসার্ধ যোগ করলাম, তাহলে এটা তো আমাদের 90 ডিগ্রি কোণটা, এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমাদের কিন্তু এপির মানটা বের করতে পারবো। দেখো এপিটা কি হবে অ্যান্সার, তাহলে এপিটা হবে হাফ এবি, ঠিক আছে, হাফ এবি। আচ্ছা, এখানে আমি বলি উল্টো করে বলি, তাহলে আমরা এবিটাকে যে বলি এবিটা, তাহলে এবিটা হবে 2 এপি ডবল। এই কারণটা আমরা বলবো, এই যে দেখো ব্যাস নয় এরকম একটা জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা উপপাদ্য আছে, আমি এটা লিখছি। দেখো যেহেতু ব্যাস নয় এইরূপ কোনো যে এর উপর কেন্দ্রগামী একটু ভালো করে লিখি, জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে সমদ্বিখণ্ডিত করবে মানে এপি সমান সমান কী হয়ে যাবে, পিবি হয়ে যাবে। তাহলে আমাদের বলতে পারবো এপিটা এবির অর্ধেক, ঠিক আছে, এপি সমান সমান পিবি, আর এবিটা হয়ে যাবে এপি এর ডবল। তাহলে এই জন্য আমরা এটা লিখতে পেরেছি। আচ্ছা, এবার দেখো এখানে এই যে ওপিটা, তাই না, ওপিটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারবো, প্রশ্ন অনুসারে এখানে ও এ ব্যাসার্ধ দেওয়া আছে, বড় ব্যাসার্ধ 5 সেমি দেওয়া আছে, 5 সেমি, আর ওপি হচ্ছে ছোট ব্যাসার্ধ যেটা আমাদের দেওয়া আছে 3 সেমি, এই দুটো মান দেওয়া আছে। তাই এটা আমরা পেয়ে গেলাম 5, এটা পেয়ে গেলাম আমরা 3। তার সমকোণী ত্রিভুজ থেকে আমরা এবির মানটা পেয়ে যাব। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ। দেখো 2 নম্বরের প্রশ্ন আমাদের কিন্তু লিখে করাতে হবে, সংক্ষেপে করলে হবে না। সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এওপি, এই ত্রিভুজটা এওপি নিলাম, এর আমরা কি পাবো, অতিভুজ হচ্ছে ওএ, তাহলে অতিভুজ স্কোয়ার ওএ স্কোয়ার সমান সমান ভূমি এপি স্কোয়ার প্লাস লম্ব ওপি স্কোয়ার। আচ্ছা, এটা তো আমাদের 5 স্কোয়ার, এপিটা বের হবে আর ওপিটা হচ্ছে 3 স্কোয়ার,
তাহলে এখান থেকে দেখো এপি স্কোয়ারটা কত পাবো, এদিকে হয়ে গেল 25, এটা 9 -9 হবে। তাহলে এটা আমাদের বিয়োগ করে কত হবে 16। তাহলে এপিটা পেয়ে যাবে তোমরা 4, 16 বর্গমূল 4। তাহলে এপি যদি 4 হয় তাহলে অতএব আমরা এবি কত পাবো, এবি ছিল 2AP। তাহলে বসিয়ে দাও 2 × 4, তাহলে আমরা পেয়ে গেলাম 8 সেমি। এই যে এবি যেটি দৈর্ঘ্য যেটা বের করতে বলেছিল, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-6 প্রশ্নটা বলছে 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা প্রথমে একটা রম্বসের ছবি আঁকি। তাহলে এই যে আমাদের একটা রম্বস, রম্বসের নাম ABCD হয়। এবার আমরা কর্ণগুলো যোগ করব। এই যে কর্ণ, আচ্ছা রম্বসের কর্ণ দুটি সমকোণের সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে এই জায়গাটা, আর এটা আমরা ও বিন্দু নিয়ে নিলাম। তাহলে একটি কর্ণ বলে দিয়েছে, আমরা ধরে নেব এসিটা অ্যান্সার। আমরা এখানে এসিটা নিলাম 12 সেমি, এসিটা হচ্ছে আমাদের 12 সেমি। আচ্ছা এসি যদি 12 সেমি হয় তাহলে ও এ পেয়ে যাব। তাহলে আমাদের ও এটা কত হবে, ও এটা হবে হাফ এসি, তাই না। কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে তোমরা লিখতে পারো যেহেতু ABCD, কারণটা যেহেতু ABCD রম্বস, ঠিক আছে। রম্বসের জন্য এখানে তোমরা এটাও লিখতে পারো, যেহেতু রম্বসের কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে বা সমদ্বিখণ্ডিত করে, তার জন্য কিন্তু এটা হয়। তো এই কারণটা ছোটো করে লিখলেও হবে, আমি ছোটো করে একটু কারণ লিখে দিলাম, তাড়াতাড়ি হবে তোমাদের লেখাটা। আচ্ছা তাহলে এখানে আমরা ও এটা পেয়ে যাব, এসির মান তো 12, তাহলে কেটে আমরা কত পাবো, ও এটা 6 সেমি পেয়ে গেলাম। আচ্ছা ও এটা পেয়ে গেলাম 6, তাহলে এটা আমাদের 6, এটা 90 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু কি বলেছে, আমাদের কিন্তু রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, মানে আমাদের কিন্তু এই যে বিডিটা বের করতে হবে। তাহলে আমরা আগে ওবি বের করব। তাহলে ওবি যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কিন্তু বিডি বের করতে পারবো। এখানে দেখো রম্বসের বাহু দৈর্ঘ্য আমাদের কিন্তু এবি দেওয়া আছে, আমাদের এখানে প্রদত্ত বলবো দেওয়া আছে, যেটা প্রদত্ত, তার প্রদত্ত এবি আমাদের বাহুটা কত দেওয়া আছে, এবিটা আমাদের দেওয়া আছে 10 সেমি। তাহলে এটা আমাদের 10। তার সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা এই যে ওবিটা বের করতে পারবো। তো লিখব সমকোণী ত্রিভুজ AOB থেকে আমরা কি করব, আমরা থেকে লিখতে পারবো যে অতিভুজ স্কয়ার। অতিভুজ কিন্তু দেখো এবিটা পেয়ে যাব। অতিভুজ কী করে বুঝবো, দেখো সমকোণের যে বিপরীত বাহুটা তাকে কিন্তু অতিভুজ বলা হয়। তাহলে এটা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি লম্ব তুমি যে কোনো একজনকে বলতে পারো। তাহলে এখানে এবি স্কয়ার মানটা বের হবে, এবির মান দেওয়া আছে 10, ও এর মান জানা আছে 6 স্কয়ার, আর ওবিটা বের হবে। তাহলে ওবি স্কয়ার থেকে গেল। তাহলে এখানে যদি বলি ওবি স্কয়ার কত হবে, এটা হবে 10-এর স্কয়ার 100, আর 6-এর স্কয়ার হচ্ছে 36। তাহলে এদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 36টা আমরা বিয়োগ দিয়ে দেবো এখানে, তাহলে -36। তাহলে বিয়োগটা করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 64। তাহলে দেখো ওবিটা আমরা পেয়ে যাচ্ছি 64 বর্গমূল করলে আমরা পেয়ে যাবো 8। তাহলে ওবিটা যদি 8 হয় তাহলে আমরা বিডি পেয়ে যাব। তাহলে অতএব তাহলে বিডি কত হবে, বিডি হবে 2OB, এটা হবে বিডি, তাই না। যদি এখানে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে তাহলে আমাদের বিডির অর্ধেক ওবি, আর বিডিটা হবে ওবির ডবল। তাহলে এখানে ওবির মান পেয়ে গেছো 8, তাহলে বিডি কত পেয়ে গেল, বিডি পেয়ে গেল 16। তাহলে এখানে দেখো অপর কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছিল, আমরা লিখবো এখানে অপর কর্ণের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 16 সেমি। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে আমাদের। দেখো 4-এর 7 নম্বর প্রশ্নটা কি বলছে, ত্রিভুজ ABC এর এ কোণ 90 ডিগ্রি আর এডি লম্ব BC, যদি BD = CD = 9:16 হয় তবে AB = AC এর মান নির্ণয় করো। আচ্ছা আমরা ছবি এঁকে একটু বুঝি ছবিটা কীভাবে হবে। দেখো ছবিটা আমাদের এ কোণটা 90 ডিগ্রি বলেছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হবে আমাদের। তাহলে এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম। তাহলে এ কোণটা 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে এ বিন্দুটা হবে না,
ঠিক আছে। তাহলে এই বিন্দুটা এখানে হবে, তাহলে এ বি সি এভাবে করে দিলাম ত্রিভুজের নামটা। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আর দেখো এডি লম্ব বিসি, এভাবে বিসির পর এডি লম্ব আছে, তাহলে এভাবে একটা লম্ব টানলাম, তাহলে এটাও আমাদের 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এই কোণটা আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার দেখো এই যে অনুপাতগুলো দেওয়া আছে, তাহলে আমাদের এ বি ইজ টু এসি, মানে এ বি ইজ টু এসির মান বের করতে বলেছে। দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব, আমরা অ্যান্সার দিলাম। আমরা প্রথমে দুটো ত্রিভুজ তুলছি, আমরা ত্রিভুজ এবিসি বড় ত্রিভুজটা নিলাম, ও ত্রিভুজ আমরা এ বিডি ছোট ত্রিভুজ নিলাম, এ বিডি এর এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য ত্রিভুজ দেখাবো, বড়টা আর এটা। তো সদৃশ্য দেখাতে গেলে দুটো ত্রিভুজ থেকে দু যারা কোণ সমান দেখিয়ে দাও, তাহলে সদৃশ্য হয়ে যাবে। তাহলে একটা আমরা দেখাতে পারবো, দেখো এখানে দেখো আমাদের এই যে এবিসি ত্রিভুজটা আছে, বড় ত্রিভুজের যে বিএসি কোণটা 90 ডিগ্রি, তাহলে কোণ বিএসি এটা আমাদের 90 ডিগ্রি। আর এই কোণটা দেখো ছোটো ত্রিভুজের মানে এডিবিটা, এও কিন্তু 90 ডিগ্রি। তাহলে কোণ এডিবি সমান কত 90 ডিগ্রি, এরা সমান দেখাতে পারলাম। তাহলে দুটো ত্রিভুজেরই দেখো দুটো ত্রিভুজ থেকে আমরা দুটো কোণকে সমান দেখাতে পারলাম। এবার আরেকটা সমান দেখাই আমরা, আরেকটা দেখো দুটো ত্রিভুজেরই একটা কমন কোণ আছে বি কোণটা, তাহলে আমরা দেখো বড় ত্রিভুজের বি কোণটা আর ছোট ত্রিভুজটারও বি কোণটা আছে, তা দুটো কোণ কি সমান, এরা হচ্ছে কমন সাধারণ কোণ। তাহলে এই যে আমরা দুটো দেখাতে পারলাম জিনিস, তাহলে আমরা এই দুটোকে বলতে পারবো দুটো ত্রিভুজ আমাদের কি সদৃশ্য। ত্রিভুজ এবিসি দেখো সদৃশ্য চিহ্ন এভাবে দিয়ে দেবা, ত্রিভুজ এ বি ডি, এটা হচ্ছে সদৃশ্য। আচ্ছা, সদৃশ্য কথাটা তোমরা এভাবে বলে দিতে পারো, তাহলে এখানে বলবো অর্থাৎ দিয়ে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি সদৃশ্য। ঠিক আছে, ভাষাও লিখতে পারো আর এইভাবে লিখতে পারো, আমি দুটোই দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো যদি সদৃশ্য হয় তাহলে কী হবে, অনুরূপ বাহুগুলির অনুপাতটা সমান হবে। তা আমরা এ বি নিলাম, বড় ত্রিভুজের এ বি বাহুটা বাই ছোটো ত্রিভুজে নিলাম বিডিটা, তাহলে এ বি বাই বিডি নিলাম। আর সমান এবার নিব বিসি বাই বড় ত্রিভুজটা নিলাম বিসি বাই এ বি নিচ্ছি আমরা, বিসি বাই এ বি। ঠিক আছে, দেখো ছোটো ত্রিভুজে কি নিলাম এ বি বাই বিডি নিলাম, এটা বা এটা নিলাম। আর বড় ত্রিভুজটা নিলাম আমরা এই যে বিসি বাই এ বি নিলাম। ঠিক আছে, এবার নিতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে যদি আমরা ইমপ্লাইজ করি তাহলে এ বি গুণ করি এ বি স্কোয়ারে হবে। আর এটা এদিকে আমাদের কত আসবে, তাহলে এদিকে আমরা পেয়ে যাব বিসি ডট বিডি। ঠিক আছে, এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা চলে যাব, আবার দেখো আবার এই ত্রিভুজ নেব, বড় ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেব। তা ওই একইভাবে আমরা সদৃশ্য দেখাতে পারবো। তাহলে একইভাবে যদি সদৃশ্য দেখাই তাহলে আমরা দেখো আমরা কি বলবো যে একইভাবে আমরা বলে দিব, ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এখানে সি কোণটা সমান। তাহলে একইভাবে ত্রিভুজ এবিসি সদৃশ্য কার সঙ্গে হবে, ত্রিভুজ এসিডি, তাই না। মানে এইভাবে যেটা দেখালাম সেটা আমরা বড় ত্রিভুজ আর এই ত্রিভুজটা নিয়েও আমরা সদৃশ্য দেখাতে পারবো। তাই যদি সদৃশ্য হয়ে যায় তাহলে এখানে যে বাহুগুলো হবে দেখো আমরা নিব এসি, এই যে এসি ছোটো ত্রিভুজটা এসি বাই সিডি নিলাম, এসি বাই সিডি সমান। আর ওটা নিব আমরা বিসি বাই এসি নিব, বিসি বাই এসি। ঠিক আছে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করো, তাহলে এসি গুণ করে এসি স্কোয়ার হবে বর্জ্য গুণন, আর এটা হবে আমাদের বিসি ডট সিডি। এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এবার 1/2 ভাগ করে দাম, তাহলে 1/2 আমরা করছি। তাহলে 1/2 যদি 2 করা যায় তাহলে আমরা পেয়ে যাব, দেখো উপরে হবে এবি স্কোয়ার আর নিচে হবে এসি স্কোয়ার, আর এদিকে হবে বিসি ডট বিডি আর নিচে আছে বিসি ডট সিডি। ঠিক আছে, এখানে বিসি কেটে গেল। তাহলে এটা আমরা দেখো আমরা কি পেয়ে যাচ্ছি,
এটা পেয়ে গেলাম আমরা শুধু বিডি বাই সিডি পেয়ে গেলাম। আচ্ছা, বিডি আর সিডির মান দেওয়া আছে, তাহলে বা এদিকে আমাদের থেকে গেলো এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার বা দিকে থাকলো, আর বিডি বাই সিডি, তাই না? এর মানটা দেখো, এই যে প্রশ্ন অনুসারে বিডি এইচ টু সিডি, ঠিক আছে? এখানে দেখো বিডি, এখানে আমি দেখাচ্ছি তোমাদের, বিডি এইচ টু সিডি সমান সমান কত, 9/16। তাহলে এখান থেকে বা বিডি বাই সিডি কত পাবো, সরি এটা তো আমাদের এইচ টু আছে, 9/16 বাই যাবে এখানে 9/16 হয়ে যাবে। তাহলে বিডি বাই সিডি 9/16। তাহলে এখানে দেখো এই যে বিডি বাই সিডির জায়গায় আমরা কত লিখবো, 9/16 লিখে দেবো। আচ্ছা, আমরা কী করবো, এখানে বা করলাম, এদিকে আমরা এ বি বাই এসি তার হোল স্কয়ার করলাম, আর এদিকে 9/16কে আমরা 3/4 তার হোল স্কয়ার করে দেবো, ঠিক আছে? ওই দিকে স্কোয়ারগুলো ভ্যানিশ করে দেবো। তাহলে আমরা এখানে তো লিখতে পারবো এ বি বাই এসি, এটা আমাদের বি আছে, এ বি বাই এসি পেয়ে গেলাম 3/4। তাহলে এখানে আমরা যদি বলি অতএব দিয়ে, তাহলে অতএব এ বি ইজ টু এসি, তো এটা বাই করে অনুপাত করে নেবো 3/4কে, তাহলে হবে 3:4। তাহলে এই হলো আমাদের অ্যান্সারটা। তাহলে এ বি ইজ টু এসির মানটা কত পেলাম, 3:4 পেয়ে গেলাম। ওকে, এভাবে অঙ্কটা করতে হবে আমাদের। 8এর প্রশ্নটা বলছে 2 tan থিতা ইন্টু cos 60° সমান tan 60° হলে sin থিতা মাইনাস 15° সমান কত হবে? আচ্ছা, আমরা এখান থেকে আমরা থিতার মানটা বের করতে পারবো। তো থিতার মানটা আমরা বের করে নিই। 2 tan থিতা, দেখো এখানে cos 60° মানটা আমরা জানি, cos 60° মান হবে 1/2, আর tan 60° মান হচ্ছে √3। আর এখানে দেখো 2 কেটে গেল, তাহলে এদিকে tan থিতা থাকলো, আর √3কে আমরা, আচ্ছা এটাকে আমরা চেঞ্জ করছি না, এটা আমরা tan 60° রেখে দিচ্ছি, মানটা বসাবো না, এখানে tan 60° আমাদের রেখে দিলাম। এবার ওই দিকে tan ভ্যানিশ করলাম, তা থিতার মানটা কত পেয়ে যাবো, থিতার মানটা পেয়ে যাবো 60°। এবার এখানে বসিয়ে দাও, সাইন থিতার জায়গায় আমরা বসিয়ে দিলাম 60° মাইনাস 15°, তাহলে এটা হয়ে গেল সাইন, এটা কত হবে, 60 থেকে 15 বিয়োগ করো, পেয়ে যাবা 45°। আর সাইন 45°র মান তোমরা ছক থেকে দেখতে পাবা 1/√2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 9এর প্রশ্নটা বলছে আর cos থিতা সমান 3 এবং আর সাইন থিতা সমান √3 হলে আর এবং থিতার মান বের করতে বলেছে। তাহলে এই দুটো সমীকরণকে আমরা সমাধান করে আর এর মান থিতার মান বের করতে পারবো। আচ্ছা, তোমরা দেখো এটাকে আমরা যদি 1 নং নাম দিই, আর এটাকে যদি আমরা বলি 2 নং, তাহলে আমরা দেখো 2/1 করব, 2/1। তাহলে এটা উপরে নিলাম, আর সাইন থিতা উপরে থাকবে, আর cos থিতাটা নিচে আসবে, যেহেতু আমরা 2/1 করেছি। আর এদিকে 2 নংয়ের √3টা উপরে, আর এখানে 3টা নিচে, আর কেটে গেল। তাহলে এটা দেখো আমরা পেয়ে গেলাম tan থিতা। আর এদিকে আমরা যদি √3 দিয়ে গুণ করি, তাহলে √3 ইন্টু √3, তবে এটাকে সলভ করে নিয়ে আমাদের একটু চেঞ্জ করতে হবে মানটা। আর এখানে 3 √3, আচ্ছা এখানে দেখো এটা পেয়ে যাবা তোমরা উপরে 3, আর নিচে 3 আছে, 3 কেটে দাও, তো এটা পেয়ে যাবা 1/√3। আচ্ছা, এবার দেখো 1/√3 tan কার মান, tan হচ্ছে 3°র মান, তাহলে এটা ওই দিকে tan ভ্যানিশ করলে এখান থেকে তোমরা থিতার মানটা পেয়ে যাচ্ছ 30°। তাহলে দেখো একটা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে? থিতার মানটা কত পেয়ে গেলাম, 30°। এবার আমরা বের করবো কার মানটা, আর এর মানটা বের করবো। তাহলে 1 নং থেকে যদি বলি, তাহলে 1 থেকে আমরা দেখো আর cos থিতার জায়গায় আমরা বসিয়ে দেবো 30°, সমান আছে 3। তাহলে আর গুণিত cos 3°র মানটা তোমরা ছক থেকে দেখতে পাবা √3/2। তাহলে এখানে দেখো আর সমান তোমরা পেয়ে যাচ্ছ 2 × 3, আর নিচে √3টা নেমে যাবে। তাই এটা একটু সরল করে নিই আমরা, 2 × 3 আর √3 দিয়ে আমরা গুণ করছি, তাহলে √3 ইন্টু √3, তাহলে 2 × 3 গুণিত √3, আর এখানে আমাদের 3 হয়ে যাবে, 3 কেটে দিলাম। তাহলে দেখো আর এর মানটা পেয়ে গেলাম, আর সমান পেয়ে গেলাম 2√3। তাহলে এই একটা আমাদের অ্যান্সার। তা থিতার মান 30°, আর এর মান 2√3। 4-এর 10-এর প্রশ্নটা দেখো, বলছে একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
সমষ্টি 19 সেমি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 19 সেমি বলে দিয়েছে ভারতের যোগফলটা, এবং কর্ণের দৈর্ঘ্য 11 সেমি হলে আয়তঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে। তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিচ্ছি, আমরা লিখব অ্যান্সার। আমরা দৈর্ঘ্যকে এ নিলাম, প্রস্থকে বি ধরে নিলাম, আর কি আছে উচ্চতাকে আমরা কি ধরে নিলাম, সি ধরে নিলাম। এগুলো কিন্তু ধরি, ঠিক আছে, এগুলো ধরি। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কি করব, এদের সমষ্টি বলেছে যোগফলটা, তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া আছে কত 19, এবং আর একটা দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কী জানি আমরা, তাহলে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে এটা হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এর মানটা দেওয়া আছে আমাদের কত 11 দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখানে লিখব যেহেতু আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা পাশে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা কি করব, আমরা এখানে একটু বর্গ করে নিই এই জায়গাটা। তাহলে এই জায়গাটা যদি আমরা বর্গ করে নিই, তাহলে এটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে যাবো, আর 11 স্কোয়ার আমরা পেয়ে যাবো 121। আমরা বললাম বর্গ করে, এখানে আমরা লিখে দেবো বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে নিয়েছি। এবার এই যে আছে এখানে আমরা কি করব, এই জায়গায় উভয় পক্ষে বর্গ করে নেব। তাহলে আমরা এখানে আমরা এটা এই যে বর্ডার মেরে দিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর এদিকে 19 স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে দেখো এর যে সূত্রটা পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর 19 যে স্কোয়ারটা আমরা যদি 19 গুণ করি, দেখো আমরা কোথায় গুণটা দেখাবো, এখানে দেখাই। এই যে 19 আর 19 গুণটা করব, 9 9 81, আর 9 1 9 আর 9 আর 8 17, আর এদিকে 9 এদিকে 1, 1 এদিকে হয়ে যাবে 16, এদিকে হয়ে যাবে 3, 361। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 361। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের এদের মানগুলো, এই যে মানগুলো আমাদের জানা হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা 1 নং নাম দিয়ে দিই, এটা 1 থেকে, তাহলে এর মানটা আমরা লিখতে পারবো 121 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এটা হয়ে গেল 361। আচ্ছা, এখানে আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করবো। 361 থেকে 121 বিয়োগ দিব, তাহলে দেখো এটা আমরা বিয়োগ করি, এটা পাবো 0, এটা পাবো 4, এটা পেয়ে যাবো আমরা 2। তাহলে এবার দেখো আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা। আমাদের যে আয়তঘনকের সমকোণের ক্ষেত্রফল সূত্রটা কিন্তু এটাই, তাই না, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের আয়তঘনকের সমকোণের ক্ষেত্রফল সূত্রটা, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি একটু ভালো করে লিখে দিই আমরা, তাহলে অতএব দিয়ে আমরা এটাকে লিখতে পারবো, বাংলায় লিখব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু, আর মানগুলো বসিয়ে দিচ্ছি, এবিসির যে মানটা ধরেছিলাম আমরা পুট করে দিচ্ছি, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস, আর আমরা পেয়ে গেলাম এদিকে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ঠিক আছে, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য আমরা ঘেরে দেবো, সমান কত পেয়ে গেলাম 240। তাহলে দেখো আমরা কিন্তু এটাই হচ্ছে সমকোণের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা অতএব বলে দেবো আয়তঘনকটির সমকোণের ক্ষেত্রফলের সমান 240 বর্গ একক হবে না, বর্গ সেমি হবে। অতএব
আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 240 বর্গ সেমি। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। দেখো 4-11 প্রশ্নটা বলছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v² এর মান পায়ের সাপেক্ষে কত তা লেখো। মানে পাই থাকবে অ্যান্সারে, এটাই বলেছে। তাহলে দেখো আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করব আর আয়তন ভি। তার প্রথমে গোলকের ব্যাসার্ধ ধরে নিতে হবে। তাহলে অ্যান্সার আমাদের লিখব ধরি গোলকের ব্যাসার্ধকে আমরা আর এখন নিয়ে নিলাম। তাহলে বলতে পারবো অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল যে সমগ্র তল সেটা হবে আমাদের 4πr²। তাহলে এই মানটা আমাদের কত বলেছে, বক্রতলটা বলেছে এস। তাহলে এস এর মানটা পেয়ে গেলাম। এবং গোলকের আয়তন, তো গোলকের আয়তনটা আমরা এবার জানব। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। এটা হচ্ছে আমাদের r³। তাহলে এই যে আয়তনটা আবার ভি বলেছে, তাহলে ভি এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো এখন যার মান বের করতে হয়েছিল আমাদের, কার মানটা s³/v²। তাহলে মান বসাও। তাহলে এস এর মান আমরা পেয়েছি 4πr² আর ভি এর মান এখানে আমাদের মানটা দিয়ে আমাদের কিউব দিতে হবে। আর ভি এর মান পেয়েছি 4/3πr³ তার স্কোয়ার। তো এটা আমরা সরল করব। তবে এটা যদি আমরা সরল করি তাহলে এটা হবে কত, এটা 4³ আমরা পেয়ে যাব। আচ্ছা এখানে দেখো 4³ কত পাবা, 64 পাবা। আর এটা আমাদের π³ আর এটা হবে আমাদের কত r6। আমরা কিউবটা ভাঙালাম, এদিকে স্কোয়ার ভাঙাবো, এদিকে হবে কত 16 আর এদিকে আসবে আমাদের 9 আর এখানে আসবে πr² আর এখানে r6। তো কাটো, দেখো 16 4-এ আমরা 64 করলাম, π³ আর π² আছে, তাহলে এখানে একটা পাই থেকে যাবে আর এখানে r⁶ কেটে গেল। তাহলে আমাদের দেখো কী থাকলো, উপরে থাকলো 4π, ঠিক আছে, আর নিচে থাকলো আমাদের 1/9। 9টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে দেখো 4π আর 9টা উপরে গিয়ে গুণ হবে। তাহলে আমাদের দেখো আমরা পেয়ে গেলাম 36π। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 4-12 নম্বরটা দেখো আমাদের শেষ প্রশ্ন, এটা 4-12 নম্বর। আমরা চলে এসেছি, অঙ্কগুলো ভালোভাবে তোমাদের করাচ্ছি, তোমরা মন দিয়ে ক্লাসগুলো ধৈর্য করে দেখবা। ঠিক আছে, আমি কিন্তু আস্তে আস্তে ক্লাস করি। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তো নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো শেয়ার করবা এবং ভিডিওগুলোকে লাইক করবা। এবং যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা। আমার এরকম ভিডিও পাওয়ার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ যখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তখনই আমার ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। তো চলো আমরা দেখে নিই 4-12 নম্বরটা কী বলছে। যদি UI = xi - 20/5 আর সামেশন fi UI বলেছে 25 আর সামেশন fi = 50 হয়, তবে x² এর মান নির্ণয় করো। আচ্ছা এখানে দেখো আমরা অ্যান্সার, এই যে UI আমরা লিখব, যেহেতু UIটা আমরা কি জানি, UI জানি আমরা xi - a/h। ঠিক আছে, এটাকে আমরা UI বলবো। দেখো তোমরা দেখো P-334 পাতা, 334 পাতায় আমি তোমাদের একটা ছক দেখাচ্ছি। এই যে দেখো, এই যে তোমরা লক্ষ্য করো, এই যে UI দেওয়া আছে, তাই না, UI = xi - a/h। ঠিক আছে, তাহলে UIটা এইভাবে আমাদের দেখানো যাবে। যেখানে এইচটা দেখো, এইচটা কী বলেছে দেখো, কত দূর থেকে 300 থেকে 350। তাহলে আমাদের এই যে আমাদের দৈর্ঘ্যটা যাকে বলে শ্রেণী দৈর্ঘ্যটা, সেটাই আমাদের হচ্ছে এইচ বলতে শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, আর এটার পরিচয় কি, এটা দেখো শ্রেণী মধ্যক নিয়েছে, এটা কত, এটা নিয়েছে দেখো, এটা হচ্ছে আমাদের 425। এই যে 425, এই যে যেটা মধ্যকটা হবে 400 এবং 450 শ্রেণী মধ্যক, উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে 425। তাহলে এটা হচ্ছে শ্রেণী মধ্যক আর এইচটা কিন্তু আমাদের কি শ্রেণী দৈর্ঘ্য, এভাবে না হয়েছে, এভাবে আমাদের ইউআইয়ের পরিচয়। তাহলে এখান থেকে আমরা মানটা দেখাবো তোমাদের। তো এখান থেকে দেখো কম্পেয়ার করো, আমাদের যেটা দেওয়া আছে ইউআইটা xi - 20/5,
তাহলে এর জায়গায় 20 আছে, এর মানটা 20 আর এইচের মানটা 5। তাহলে ওতে আমার বলবো এ সমান সমান আছে আমাদের 20, এ সমান সমান হচ্ছে আমাদের 20 আর এইচের মানটা আমরা পেয়ে গেলাম কত 5। আচ্ছা এবার আমাদের দেখো যেটা এক্স বার বের করতে বলেছি, এক্স বারের আমাদের সূত্র আছে। তাহলে এক্স বার সমান সমান হবে এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন কত এফ আই। এই সূত্রটা মনে রাখবা, তাই না? এক্স বারে এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো সূত্রটা এখানে দেওয়াই আছে তোমাদের, যেটা বললাম পিআই পেন 334 পাতায় যে অঙ্কটা করে দিয়েছে। এই যে দেখো আমাদের এখানে, ঠিক আছে, এই যে এক্স বারের মানটা আছে এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। ঠিক আছে, দেখো সামেশন জিনিসটা কি? সামেশন বলতে এই যে এদের যোগফল যে দেখিয়েছে, দেখো সামেশন যেটা দেখিয়েছে, তাহলে এফ আই এই যে সামেশন এফ আই মানে এদের সবগুলোর যোগফল, পরিসংখ্যার যোগফলটা এফ আই, এগুলো হচ্ছে দেখো। আর এই যে এফ আই ইউআই এদের গুণফলটা যে করেছে এখানে, তাদের সম্পূর্ণ যোগফলটা এই যে সামেশন দিয়ে বুঝিয়েছে। সামেশন মানে কি? যোগফল। তাহলে এদের মানগুলো আমরা বসাবো আর এক্স বারের মানটা বের করব। তাহলে এ বলতে আমাদের এখানে 20 আর এইচ তো আমরা 5 পেলাম। আর এখানে দেখো সামেশন এফ আই ইউআর মানটা আমাদের দেওয়া আছে 25, তাহলে এটা আমাদের 25 আর সামেশন এফ আই মানটা আমাদের 50। একটু কাটাকাটি করে নাও, 25 দিয়ে 50, তাহলে আমরা কত পাচ্ছি? এদিকে 20 আর এদিকে পেলাম 5/2। ভগ্নাংশ যোগ বিয়োগ করো, আমরা পেয়ে যাবো 40/45/2। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দেখাই। তাহলে আমরা এক্স বারের মানটা কত পেলাম? 45/2। একে ভাগ করে নাও, 4 5 আবার 2 4 1 0.0 2 5 10। তাহলে বা এক্স বারের মানটা আমরা কত পেলাম? 22.5। তাই এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখো এবং একবার ছাড়া পারলে দুবার তোমরা ক্লাসগুলো দেখো। একবার যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা তোমরা দুবার দেখো, দেখবে তোমরা বুঝতে পারবো। আর ক্লাসগুলো কীভাবে হচ্ছে, কীভাবে তোমাদের বোঝাচ্ছি, তোমাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাও। তাহলে আজকে এই অবধি তোমাদের ক্লাসগুলো দিলাম, আবার তোমাদের দেখা হবে। দেখো আমি আজকে তোমাদের যেটা বললাম 20 নম্বর মডেল সেটটা দিলাম, এরপরে আমরা 21টা দিব। আর 21টা দেওয়ার পরেই কিন্তু আমরা যেটা বললাম তোমাদের ক্লাসের প্রথম দিকে, যে আমি যে স্কুলগুলোর টেস্ট পরীক্ষার যে স্কুলগুলো অঙ্ক কোশ্চেনগুলো আমি জোগাড় করে রেখেছি, সেখান থেকে কিন্তু আমাদের টেস্ট পেপারের মতন তোমরা দিতে শুরু করবে। যতদিন না আমাদের টেস্ট পেপারটা বের হয় ততদিন ধরে আমি কিন্তু বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনগুলো জোগাড় করে আমি কিন্তু সেই টেস্ট পেপারে যে অঙ্ক পরীক্ষা হয়ে গেছে তোমাদের, সেখান থেকে আমি স্কুলগুলো তোমাদের দিতে থাকবো। তা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং বুঝতে থাকো এবং ক্লাসগুলো তোমরা শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো। তো ঠিক আছে, দেখা হবে তোমাদের আবার নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো।